দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌম্যজিৎ। শুরু করছি 4টে চতুষ্কোণ। শুরুতে নজর রাখবো মাটিগাড়ায় পরিবর্তন সংকল্প সভায় সুকান্ত মজুমদার। বিষয়ের বেশি কথা বলবো না, শুধু এটা বিধানসভা নির্বাচনে আপনারা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি লিড দিয়েছেন এই বিধানসভায়। রাজু বিষ্টাকে প্রায় ৮৩,৯৫৫ ভোটে লিড দিয়েছেন। এইবার টার্গেট ১ লক্ষ ভোটে বিধায়ক এখান থেকে জেতাতে হবে। আমরা রেকর্ড করব এখান থেকে ১ লক্ষ ভোট বের করবে, ১ লক্ষ ভোটে জয়লাভ করার জন্য। আমি আস্তে আস্তে গাড়িতে দেখছিলাম আমাদের এই উত্তরবঙ্গের রাজগঞ্জ এই জেলার মধ্যেই পড়ে, আমাদের সাংগঠনিক জেলার মধ্যে রাজগঞ্জ বিধানসভা। সেই রাজগঞ্জ বিধানসভার একজন আশাকর্মী তার ভিডিও, কলকাতায় গেছিলেন আন্দোলন করতে, তার ভিডিও, চন্দনা রায় তার ভিডিও আমি দেখছিলাম। তিনি কি বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আমার দরকার নেই, এটা তার বক্তব্য, আমার বক্তব্য নয়। তিনি বলছেন দিদি এক ধারে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছেন, অন্যদিকে বাড়িতে বাড়িতে মদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আমাদের নারায়ণদের পকেট কেটে সেই টাকা বের করে দিচ্ছেন। গাড়ির চালান কাটছেন, সেখান থেকে টাকা বের করে নিচ্ছেন। উনি বলছেন লক্ষ্মীর ভান্ডার আমাদের লাগবে না। আমি বলছি লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন। বিজেপি এলে তৃণমূল যে টাকা দেবে বা দেয়, তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দেয় ১২০০ টাকা আর ১০০০ টাকা, তাই তো? ঠিক বলছি তো? ভোটের আগে বাড়াবে লোভ দেখানোর জন্য, আর বাড়িয়ে বলবে যে হয়তো ১৫০০ দেবো বা এত দেবো। আমি এই মঞ্চ থেকে আমাদের সকল নেতৃত্বকে সাক্ষী রেখে কথা দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস যত টাকা বলবে ভারতীয় জনতা পার্টি তার থেকে ৫০ টাকা হলেও বেশি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেবে। তৃণমূল যদি ১৫০০ টাকা বলে, আপনি লিখে রাখুন ১৫০০-৫০ টাকার বেশি টাকা লক্ষ্মীর ভান্ডারে ভারতীয় জনতা পার্টি আপনাদের অ্যাকাউন্টে দেবে। এটা ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি, আমাদের গ্যারান্টি। আর শুধু টাকাই আমরা দেব না, মুখ্যমন্ত্রী কি করেছেন? লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন আর নারায়ণকে ছাড়া করে দিয়েছেন লক্ষ্মী ছাড়া। লক্ষ্মী এখানে না, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, আর নারায়ণ গুড়গাঁও, গুজরাট, মধ্যপ্রদেশ, কেউ দিল্লি, মাথায় ইট নিয়ে উঠছে, ৪তলা বিল্ডিং, ১০তলা বিল্ডিং, কাজ নেই পশ্চিমবঙ্গে। ভারতীয় জনতা পার্টি এলে লক্ষ্মীর ভান্ডার শুধু বাড়াবে তাই নয়, নারায়ণদের হাতে যেন কাজ জোটে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে, নরেন্দ্র মোদীর সরকার করবে। এটা ভারতীয় জনতা পার্টির চিন্তা। এবার আসছি পরের খবরে। নতুন দায়িত্ব পাওয়ার পরে নীতিন নবীন তিনি এবার বঙ্গ সফরে আসছেন। মঙ্গলবার 2 দিনের সফরে বঙ্গে নীতিন নবীন। মঙ্গলবার বিকেলে অন্ডাল বিমানবন্দরে বিজেপির সভাপতি, দুর্গাপুরে কমল মেলায় সেখানে অংশ নেবেন। দুর্গাপুরে হোটেলে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এরপর বুধবার ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন। সর্বভারতীয় সভাপতি বর্ধমানের কার্যকর্তাদের সঙ্গে 2 দফায় বৈঠকে যোগ দেবেন। বিজেপির সভাপতি সদ্যই বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়েছেন নীতিন নবীন। সভাপতির দায়িত্ব নেওয়ার পরেই এবার তার বঙ্গ সফর। অবশ্যই নজর রাখতে হবে ২৬-এর ভোটের আগে বঙ্গ নেতৃত্বকে তরতাজা করতে, কর্মী সমর্থকদের তরতাজা করতে কি বার্তা দেন নতুন দায়িত্ব পাওয়ার পর। প্রতিনিধি রেশমি দাস রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, নীতিন নবীন তার বঙ্গ সফর সম্পর্কে কি কর্মসূচি রয়েছে, কি আপডেট রয়েছে? বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রাজ্য সফরে আসছেন নীতিন নবীন, এবং প্রথমেই বঙ্গ শপথ দিয়ে শুরু করছেন তিনি। সামনে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে প্রথমে বঙ্গ শপথ দিয়ে রাজ্য সফর শুরু করা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। আগামী মঙ্গলবার 2 দিনের বঙ্গ সফরে আসছেন তিনি। মঙ্গলবার বিকেল 4টে নাগাদ অন্ডাল বিমানবন্দরে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মঙ্গলবার সন্ধ্যে দুর্গাপুরে কমল মেলায় অংশগ্রহণ করবেন তিনি। দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে তিনি রাত্রি যাপন করবেন, এবং সেই বেসরকারি হোটেলেই রয়েছে তার বিজেপির কোর কমিটির যারা সদস্যরা রয়েছে তাদের সঙ্গে বৈঠক। পাশাপাশি বুধবার সকাল 9টায় তিনি ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেবেন, এবং সকাল 10:45 বর্ধমান বিভাগের যারা কার্যকর্তারা রয়েছেন তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন নীতিন নবীন, এবং তারপর তিনি চলে যাবেন রানীগঞ্জে। রানীগঞ্জে তার একটি বৈঠক রয়েছে, অর্থাৎ 2:30 আসানসোল বিভাগের কার্যকর্তাদের সঙ্গে রানীগঞ্জে বৈঠক করবেন নীতিন নবীন। এই দিন বিকেলেই, অর্থাৎ
28 তারিখ বিকেলে, বুধবার বিকেলেই তিনি দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন এবং অন্ডাল বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। অর্থাৎ 27 এবং 28 তারিখে একেবারে সাজানো নীতিন নবীনের বঙ্গ সফরের যে কর্মসূচি, একাধিক সাংগঠনিক বৈঠক, পরবর্তীতে তার কি বার্তা থাকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নজর থাকবে। রেশমি, ধন্যবাদ তোমাকে। আসছে এবার দুবরাজপুরের খবরে। দুবরাজপুরে এসআইআর আবেদনে মহারাষ্ট্রের বাসিন্দার দুবরাজপুরে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন। নাসিকের উজ্জ্বলা বরুঙ্গলের জন্য তার স্বামীর আবেদন। 2026-এ উজ্জ্বলা নাসিকের জেলা পরিষদ নির্বাচনে বিজেপি প্রার্থী স্বামী কর্মসূত্রে দীর্ঘদিন দুবরাজপুরে থাকায় আবেদন সাফাই। উজ্জ্বলার দু জায়গায় নাম থাকলে কড়া পদক্ষেপ বিজেপি বিধায়ক অনুপম সাহার। আপনাদের শোনাবো নাসিকের এই বাসিন্দা, তার স্বামী কি বলছেন এই প্রসঙ্গে। ছিল মহারাষ্ট্রে তো আগে থেকে ছিল বিজেপি প্রার্থী। কি জেনে শুনেই দুই জায়গাতে ফর্ম ফিল আপ না না, করছেন? জেনে শুনে না, ওখানে তো এসআইআর হয় নাই, জেনে শুনে করি নাই। স্যার কাগজ জমা দিন জন্য আমাকে যে এক জায়গায় তো রাখতে হবে, ভুল করে হয়ে গিয়েছে। কোথায় রাখবেন আপনি? আমি তো এখানে ব্যবসায় তো করছি এখানে, কিন্তু ভোটার তো আমার জন্ম তো মহারাষ্ট্রে, ভুল হয়ে গেছে দু জায়গাতে। এখানে এখন 2 বছর হলো ভোটার করেছি, কিন্তু এক জায়গাতে আমাকে ক্যান্সেল করতে, আমি মহারাষ্ট্রের ভোটার হিসাবে থাকতে চাই। এবার যেখান থেকে এই নাম তোলার জন্য যেখান থেকে আবেদন করা হয়েছিল তার স্বামী আবেদন করেছেন, সেই ওয়ার্ডেরই কাউন্সিলর কি বলছেন শোনাবো আপনাদের। ভোটার, সেটা আমি সেদিন এসআইআর ওনার নামটা যখন ম্যাচিং হয়নি তখনই আমি জানতে পারলাম। এটা একটু খুঁটিনাটি দেখা দরকার এবং এই যেটা আসল ব্যাপার সেটা সবাই সামনে তুলে ধরা দরকার, যে একজন ব্যক্তি দু জায়গায় কী করে ভোটার করে পড়ে এক জায়গায় জেলা পরিষদের, অন্য রাজ্যে কি করে জেলা পরিষদের টিকিট পাওয়া যাচ্ছে, ওনারা দাঁড়াতে পারছে, এটা খুঁটিনাটি দেখা দরকার এবং এর জবাবটা অবশ্যই ভালোভাবেই দেওয়া দরকার। অবশ্যই চমকান্ত দেখছি। আর এখান থেকে আপনাদের শোনাবো বিজেপি বিধায়ক অনুপ সাহা, তিনি কি বলেছেন। দেখুন, একজন নাগরিক তার ভোটার তালিকায় নাম থাকবে, এটা ইলেকশন কমিশনের মাধ্যমে হয় এবং যে ব্যক্তির বিরুদ্ধেই কথা বলা হচ্ছে সেই ব্যক্তিকেই জিজ্ঞেস করা উচিত। তিনি জ্ঞানত যদি কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা হওয়া প্রয়োজন আমি মনে করি। তার নিয়ে সব থেকে বিরোধিতা যদি কোনো দল করে থাকে সেটা হলো তৃণমূল কংগ্রেস। নির্দিষ্ট যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে আমার মনে হয় কাজ করা উচিত। সম্পূর্ণ মিথ্যা কথা। 2021 সালেও মানুষ সমর্থন করেছে আর 2026 সালেও মানুষ সমর্থন করবে, তাই তৃণমূলের এই ভিত্তিহীন কথার কোনো যুক্তি নেই। আপনাদের শোনাবো স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া। নেতৃত্বকে পুরো বিষয়টা জানিয়েছি, তারা বলেছেন আমরা আইনিভাবে কীভাবে এটাকে মোকাবিলা করা যায় সেটা আমরা দেখছি। সেটা ওনারা রাজ্য নেতৃত্ব ভাবছেন, যেহেতু সেই জন্য আমরা রাজ্য নেতৃত্বের উপর ভরসা করে আছি। কী ব্যক্তি যিনি জেলা পরিষদের ক্যান্ডিডেট মহারাষ্ট্রে, আবার ওনার নাম দুবরাজপুরের 12 নম্বর ওয়ার্ডে দেখা যায়, এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে অবশ্যই আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো, বিরুদ্ধে যেতে বাধ্য হবো। আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করব। ছেলের শুনানির নোটিশের বিষয় জানতে গিয়ে মৃত্যু। মাথা ভাঙায় বিএলওর বাড়িতেই মৃত্যু হলো রহমান বস্তাদরের। শুনানির আতঙ্কে বিএলওর বাড়িতে মৃত্যু হয়েছে দাবি পরিবারের। মৃতের বাড়িতে জেলা তৃণমূল নেতৃত্ব, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগে সরব হলেন তৃণমূল নেতৃত্বরা। ছেলের শুনানির নোটিশ আনতে গিয়ে বিএলওর বাড়িতেই মৃত্যু হয়েছে রহমান বস্তাদারের। মৃতের ছেলে কি বলছেন, কি অভিযোগ তার শোনাবো। বিলাল অফিসে মানে বিএলওর বাড়িতে গেছে, যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার 16 সেটেল নামে নোটিশ আসছে, ওই তখনই টেবিলে মাথায় দিয়ে ব্রেন স্ট্রোক করে হাসপাতালে নিয়ে গেছি। ওখানে ডাক্তার চেক করার পরে বললো যে মৃত্যু হয়ে গেছে মাথাভাঙা হাসপাতালে। আমিনুর বস্তাদার, আর ওখানে আছে ফরমে আছে এসআইয়ের ফরমে আমিন। ঘটনায় ব্লক সভাপতি তার কি প্রতিক্রিয়া শোনাবো। যে প্রসেস চলছে সেটা নির্বাচন কমিশন করছে, তার ফলশ্রুতি হিসাবে শতাধিক মানুষ
বিএলও সহ প্রচুর আমাদের সহনাগরিক মারা গেছেন। আজকে তার আরও একটি নমুনা, তারও একটি উদাহরণ আমাদের হাতে হাতে মিলে গেল। আনতে গিয়ে বিএলওর বাড়িতে নোটিশ আনতে গিয়ে নিজের ছেলের সামান্যতম একটা লেটার অক্ষর গড়বড়ের কারণে রটা ল হয়েছে, আমিনুর ছিল আমিন নাল হয়েছে। তার কারণেই ৬৭ বছরের একটি লোক, তরতাজা লোকই বলা চলে, আপনারা দেখতে পাচ্ছেন মৃতদেহ। এদিকে করুণ ছবি ফরাক্কা বিডিও অফিস চত্বরে প্রতিবন্ধী মহিলা শুনানিতে হাজির হলেন। মহিলা দীর্ঘদিন ধরেই শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন, কিন্তু তারপরেও তাকে শুনানি কেন্দ্রে হাজির হতে হলো, যেখানে শুনানিতে বিশেষ করে প্রতিবন্ধী, অসুস্থ এবং বয়স্ক যারা ভোটার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। যাদের বাড়িতে গিয়ে শুনানি করার কথা বলা হয়েছে, সেখানে এক প্রতিবন্ধী মহিলা, তাকেই শুনানি কেন্দ্রে এবার হাজির হতে দেখা গেল। ফরাক্কা থেকেই ছবি সামনে এসেছে। এই প্রতিবন্ধী মহিলা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কি হিয়ারিং এ ডাক পড়েছে আপনার? কাজ হলো? তো এই আর কষ্ট হচ্ছে না? আপনি কি হিয়ারিং এ ডাক পড়েছে আপনার? কাজ হলো? তো এই আর কষ্ট হচ্ছে না? এবার তার পরিবারের প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। তাহলে তবু ওটা ডাক পড়েছে? পঞ্চায়েত কি নাম ওনার? হ্যাঁ, চৌধুরী। কেন আপনাদের বাড়িতে যায়নি হিয়ারিং করার জন্য ওনাকে? তখন করে হলো তো, একবার করা হয়েছে তো, ডকুমেন্ট শো করে হতো একবার, তবু আবার ডাক পড়েছে? আবার ডাক। এসআইআর নামে হয়রানির অভিযোগ বর্ধমান স্টেশনে ট্রেন অবরোধ স্থানীয়দের। রেল লাইনে শুয়ে ট্রেন অবরোধ, ব্যাহত হাওড়া বর্ধমান ট্রেন পরিষেবা। বিক্ষোভকারীরা কি বলছেন এবার শোনাবো আপনাদের। আমরা কেন্দ্র সরকার আর নির্বাচন কমিশন বিরুদ্ধে আমরা আজকে অবরোধ করলাম। এত হ্যারাসমেন্ট করছে আমাদেরকে, ভারতবাসী হয়ে আমরা মানে এত ডকুমেন্ট দেওয়ার সত্ত্বেও আমাদেরকে রিজেক্ট করছে, কোনো স্যাটিসফাই করছে না। কি কাগজ ওরা চাই সবই আমরা দিচ্ছি, তাও একবার নোটিশ হেয়ারিং করার পর দ্বিতীয়বার আবার করছে। সাধারণ মানুষ পুরো সবাই মানে পরেশান আছে। আমরা দিন আনি দিন খাই, সব এই কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করে আমরা মানে পরেশান হয়ে আছি। এরা কি করতে চাইছে আমরা বুঝতে পারছি না। আমাদের অধিকার, এই ভারতবর্ষ আমাদের, আজকে আমরা সব সাধারণ লোক এইখানে জমায়েত হয়েছি। তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের এই ঘটনায়। মানুষ আমাদের ওয়ার্ডের বিশেষ করে 4 নম্বর, 5 নম্বর, 3 নম্বর এই সারাউন্ডিং এলাকা এবং সাধারণ মানুষ বর্ধমানে যারা এসআইআর নিয়ে দিনকে দিন হয়রান হচ্ছে, একের সমস্ত মানুষ আজকে রাষ্ট্রীয় ঝান্ডা নিয়ে স্টেশন অবরোধ করেছেন। এবং আমাকে রেলের অধিকারীরা ফোন করলো, একটু আপনি আসুন, যে দেখুন তারা ভেতরে ঢুকে গেছে। আমি যথাযথ সঙ্গে সঙ্গে এসে দেখছি কিছু লোক ভেতরে গেছে। আমি আবার তাদেরকে বুঝিয়ে তাদেরকে বাইরে ডাকলাম যে রেলে অবরোধ করে সাধারণ মানুষের হয়রানি করার দরকার নেই। লড়াই আমরা তৃণমূল কংগ্রেস থেকে চলছে, মমতা ব্যানার্জি সবসময় লড়াই করছেন, কিন্তু যে হয়রানি সাধারণ মানুষ হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু এর থেকে বড় কিছু করে দিতে বাধ্য হবে যদি এসআইআর নামে যদি হয়রানিটা না কমে। কারণ মানুষকে একাধিকবার তাদের নোটিশ দিচ্ছে। মূল দাবি এসআইআরটাকে যেভাবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেই মতন এসআইআর হোক, এসআইআরে রসিদ দিক, এসআইআরে অ্যাডমিটকে দিক, মান্যতা দিক, সুপ্রিম কোর্টের রায় মতো এসআইআর হোক, আর মানুষকে একবারে নোটিশ দিক, একবারেই যা হওয়া বুঝে নিক। এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ, বর্ধমান বোলপুর জাতীয় সড়ক অবরোধ করে চলল বিক্ষোভ। বড়া চৌমাথা মোড়ে পথ অবরোধ, জাতীয় পতাকা হাতে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে আউস গ্রামের ঘুষকরা ফাঁড়ির পুলিশ পৌঁছায়। মাইনরিটি এলাকায় বেছে বেছে ওরা ভোটার লিস্ট থেকে একটু বানানোর জন্য সেগুলো সমস্ত ক্যান্সেল করছে। এবং দেখা যাচ্ছে যে এসআর নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যেখানে 1200 ভোটার সেখানে 600, যেখানে 900 ভোটার সেখানে 600, এইরকম করে প্রত্যেকটি এলাকায় ওরা কিন্তু মানে বেছে সেই নামগুলোকে এসআইয়ের নোটিশে পাঠাচ্ছে। আমরা সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত আমরা ওরা চৌমাথায় সাহেবগঞ্জ আমরা এখানে পথ অবরোধ না করে
প্রত্যেকটি পঞ্চায়েত আছে, যে সেই পঞ্চায়েত এলাকায় নিজস্ব ভ্যারিঘরটা হয়, সেটা আমরা চাইছি। এর মধ্যে খুব কিছু দিয়েছে। এইভাবে নির্বাচন কমিশনার ভাবে যে আমরা বিজেপির দালালি করব, যে নাম বাদ দেবো, সেটা কিন্তু পারবে না। কারণ আপনারা দেখেছেন কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি গিয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রত্যেক পঞ্চায়েতই করতে হবে, এবং সেখানে BLO 2 থাকবে, কাউকে থাকতে দিচ্ছে না। কোনো ডকুমেন্ট তারা জমা দিচ্ছে, সেটাই তারা কোনো রিসিভ দিচ্ছে না। সেই জন্যেই এই মানুষ আন্দোলনে আছে, বিশেষ করে সংখ্যালঘু ভাইদেরকে বেশি এটা ইফেক্টেড হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। এখন কোথায় কি চলছে? আজকে আমাদের সাহেবগঞ্জ টুয়ে, ভাতার থানা সাহেবগঞ্জ টুয়ে আমরা এসেছি, আমাদের বরাক চৌমাথায় হাই রোড অবরোধ করি। আমি 1 ঘন্টায় অবরোধে রেখেছি। মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ আছে, এরা শুধু সংখ্যালঘু বেছে বেছে গ্রাম থেকে টার্গেট করছে। আর আমাদের গ্রামে 1200 ভোটার, 600 জনকে হিয়ারিংয়ে ডেকেছে। কী কারণে ডেকেছে তাদের, অথচ কিছু তাদের হিয়ারিংয়ে সামান্য টুপি কারণে তাদেরকে ওখানে 22 কিলোমিটার দূরে প্রতিদিন অনবরত তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যে এইসব করা, এই দালালি নির্বাচন করে বিজেপির দালালি করা বন্ধ করুন, আর যেসব সুপ্রিম কোর্টে দিয়েছে সেইগুলো তারা আদেশ মেনে চলুন। এসআইআরের শুনানি কেন্দ্রে 2 তৃণমূল নেতার বচসা, গালাগালি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মালদার রতুয়ার গোষ্ঠীদ্বন্দ্ব বিতর্কে রতুয়া 1 ও 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সভাপতি। রতুয়া 1 নম্বর ব্লকের শুনানি কেন্দ্রে পরিদর্শনে বচসা, রতুয়া 2 নম্বরের সভাপতি ও 1 নম্বরে এসে তদারকি করার অশান্তি। রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, অশান্তির চেষ্টা করা হচ্ছিল। অভিযোগ 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি CNN, আর আপনাদের এখানেই শোনাবো রতুয়া 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সভাপতি কি বলছেন তিনি। উনি হচ্ছেন রতুয়া 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, আর আমি হচ্ছি রতুয়া 1 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির। আমরা সবাই জানি যে গোটা রাজ্য জুড়ে যে একটা মানুষকে অশান্তিতে ফেলে দেওয়া যে কুচক্রকারীরা হেনস্থ করছে এসআইআর নামে, গোটা রাজ্য জুড়ে তোলপাড় হয়ে আছে। কাগজপত্র থেকে শুরু করে মানুষের হয়রানির শেষ নেই। সেইখানে দাঁড়িয়ে রতুয়া 2 থেকে এসে রতুয়া 1-এ মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে যে এত লেট কেন হচ্ছে, চলো সবাই মিলে ভিতরে ঢুকে ভাঙচুর করি। তখন আমরা যখন ওখানে মানুষকে উত্তেজিত করে দিয়েছিল, অনেকটা লোক ভিতরে ঢুকে গেছে, যেখানে এমওরা আছে, এআরওরা রয়েছেন ওখানে, এবং ওখানে শান্তিভাবে ওখানে লাইন করে ওখানে প্রশাসনরা ওখানে শান্তিভাবে কিন্তু ব্যারিকেড করে কিন্তু মানুষকে ভিতরে ঢুকে এসআইআর এর ওটা হিয়ারিংটা চলছে। সেইখানে গিয়ে কিন্তু উনি একটা মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তখন আমরা ওকে বললাম যে কি আপনি রতুয়া 2 কে ছেড়ে রতুয়া 1-এ কি করতে আসছেন? আপনার জায়গাতে তো এসআইআর চলছে। এবার আপনাদেরও শোনাবো এই মুহূর্তে যে প্রতিক্রিয়া আপনারা শুনলেন, যে রতুয়া 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের প্রতিক্রিয়া। আপনাদের এবার শোনাবো পঞ্চায়েত সমিতির সভাপতি, যার বিরুদ্ধেই অভিযোগ করা হচ্ছে, তিনি কি বলেছেন। বোধহয় অঞ্চলের এখন প্রেসিডেন্ট হিসেবে তাকে নিযুক্ত করা হচ্ছে, ওকে পূর্ত কর্মদক্ষ অঞ্চলে। আমি এসআইআর নিয়ে প্রতিদিন এন্টায়ার এলাকায় রতুয়া 2, মালতীপুরের বড় অংশ আমি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, কারণ আমাদের দল এটা নির্দেশও দিয়েছে। আর আমি তো সমাজসেবী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে যাই। মানুষরা অত্যন্ত বিপর্যস্ত, সন্ত্রস্ত, তো তাদেরকে অভয় দেওয়া, তাদেরকে প্রপার গাইডলাইনে পাঠানো, যাতে সঠিকভাবে তারা রিসিভটা পায়। তাদেরকে রিসিভিং দেওয়া হচ্ছে না, সেই জন্য তাদেরকে বললাম, আমি ভিডিও সাহেবকেও বলেছি যে রিসিপ্টটা তাদেরকে দেবেন। তা ওরা পাইনি, সেটা বলছিল কথা, আমি তাদের সঙ্গে একটু কথা বলছিলাম। ইন দ্য মিন টাইম তার একটু অ্যালার্জি হয়েছে হঠাৎ,
বলতে বলতে কথাবার্তার মধ্যে একটু একটু সভ্যতা থেকে সরে এসেছে, বেয়াদবি করেই বলেছে। ঘটনায় বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাবো আপনাদের। প্রথমে একটি ভিডিও দেখতে পাই, সেই ভিডিওতে আবার প্রমাণিত হলো তৃণমূল কংগ্রেস একটি বিশৃঙ্খল বর্বর দল, যার নেত্রী সরকারি কার্যক্রম বা জনসভায় দাঁড়িয়ে ভুলভাল কথা বলেন। তার নেতাদের কাছে কি আশা করবে? রতুয়া 1 নম্বর ব্লকের এসআইয়ের ক্যাম্পের চলাকালীন তার ক্যাম্পের সামনে তৃণমূল কংগ্রেসের 2 নেতা একে অপরকে বাপমা তুলে গালাগালি করছে, মারামারি করছে। এটা রতুয়া বিধানসভার 2 নম্বর ব্লক, রতুয়া 2 নম্বর ব্লকের একজন হচ্ছেন পঞ্চায়েত সমিতির। শুনানি কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। শুভেন্দু তারকেশ্বরের বিডিও অফিসের সামনে মাইকিং করার অভিযোগ। ভোটার তালিকা থেকে বাদ পড়লে তৃণমূল বিধায়ক পাশে আছে, মাইকিং প্রচারে চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রভাত চ্যাটার্জি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবে। ভেতরে যে অফিসার আছে সেই অফিসারকে আপনারা প্রশ্ন করবেন যে আমার সঠিক কাগজপত্র আছে, আমার নামটা ভোটার লিস্টে থাকছে কি থাকছে না। শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিও আপনাদের দেখালাম, এবার আপনাদের শোনাবো বিজেপির তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে। বিডিও অফিসে এসআইআর এর যে শুনানি চলছিল, সেই শুনানি চলাকালীন তৃণমূলের চাপাডাঙ্গা অঞ্চলের উপপ্রধান প্রভাত চ্যাটার্জি ওরফে লালটু চ্যাটার্জি তার দলবল নিয়ে প্রকাশ্যে মাইক দিয়ে আমাদের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম ধরে কুরুচিকর এবং ঘৃণাপূর্ণ ভাষা, যা খুবই অত্যন্ত আপত্তিকর এবং লজ্জাজনক ভাষায় আক্রমণ করা হয়েছে। তো সেই বিষয়ে আমি তো বলবই, এবং আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উনিও এই বিষয়ে টুইট করে এই প্রতিবাদ যে জানিয়েছেন। পঞ্চায়েতের উপপ্রধান কি বলছেন তিনি শোনাবো। বিরোধী দলনেতা আমার ভিডিও একটা পোস্ট করেছে এবং তিনি উপরে লিখেছে যে এসআইআর যে শুনানি কেন্দ্র বিডিও অফিসের মধ্যে হচ্ছে, সেখানে নাকি মাছের বাজার বসছে, মাছের বাজারে লোক লাইন দিচ্ছে। চিন্তা করুন, মানে একজন বিরোধী দলনেতা হিসেবে বাংলার মানুষকে, হাজার হাজার মানুষ প্রতিদিন বিডিও অফিসে যাচ্ছে, সেই মানুষকে মাছের বাজারে যাওয়া নিয়ে তিনি তুলনা করছেন। আমি এটারও প্রতিবাদ জানাচ্ছি আবার। আর তৃণমূল কংগ্রেস যেদিন থেকে এসআইআর ঘোষণা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এবং আমরা তারকেশ্বরের মানুষ আমাদের প্রিয় নেতা রামেন্দ্র সিংহ রায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা মানুষের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।